প্রত্যেককে নমস্কার। যেমনটা আমি সকালে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে 21শে জুলাই নিয়ে আমি ফেসবুক লাইভে আসব। 1993 সাল থেকে আজকে 2026 সাল, 3 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। পরিণতি কি? কেউ কথা রাখেনি। আজকের প্রজন্মের যারা যুব নেতা বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা যুব কর্মী, তারা কল্পনাও করতে পারবে না যে কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেই দিন কলকাতায়। আন্দোলনটা ছিল যুব কংগ্রেসের এবং সেই সময় যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার একটা সংঘাত চলছিল। হয়তো তিনি নিজেকে কংগ্রেসের মধ্যে অবিসংবাদী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্যেই হোক, বা সেই সময়ের মমতা ব্যানার্জি আর এই সময়ের মমতা ব্যানার্জি দুটোর মধ্যে পার্থক্য আছে, হয়তো সৎ উদ্দেশ্যেই হোক, যে কোনো কারণেই হোক, যুব কংগ্রেস নেত্রী হিসেবে তার আহ্বানে প্রচুর মানুষ কলকাতার ধর্মতলায় সমবেত হয়েছিল। ঘোষিত লক্ষ্য ছিল রাইটার্স বিল্ডিং অবরোধ। এখন রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন যেমন নবান্ন, সেই সময় রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন ছিল রাইটার্স বিল্ডিং। কিন্তু সেদিন তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের কাটিং থেকে আমি যেটুকু উদ্ধার করেছি, তাতে আন্দোলন নাকি খুব হিংসাত্মক হয়ে ওঠে, আর সেই হিংসাত্মক আন্দোলনকে সামলানোর জন্য পুলিশ ফায়ার করে এবং সেই ফায়ারে 12 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটে। আপনারা দেখবেন 13 জন শহীদের কথা বলা হয়, একজন শহীদকে খুঁজে পাওয়া যায়নি, মানে একজনকে খুঁজেই পাওয়া যায়নি, নিখোঁজ হয়ে গেছে। তো এতদিন ধরে নিখোঁজ থাকার কারণে এটা ধরে নেওয়া হয়েছে যে তিনিও মৃত। এখন প্রশ্ন একটা আসে যে কি এমন পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল যার জন্য পুলিশকে গুলি চালাতে হয়েছিল, নাকি এটা প্রি প্ল্যান্ড একটা রাজনৈতিক সিদ্ধান্ত, পুলিশকে শুধুমাত্র সেই সিদ্ধান্তটা এক্সিকিউট করার কাজে ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন উঠবেই, একটা মব কখন ক্ষেপে ওঠে? যখন তাকে রীতিমতো উত্তেজিত করা হয়। প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং খুব আক্রমণাত্মক ভঙ্গিতে যদি তাদের উস্কানি দেয়া হয়, তাহলে মব সাইকোলজি নামে একটা কথা আছে, সেখানে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অনেক কিছু করে ফেলতে পারে। কাজেই তৎকালীন সময়ের সরকারের যে ভাষ্য যে আন্দোলনকারীরা খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিল, এটাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না। তাহলে তাদেরকে আক্রমণাত্মক করেছিলেন কে? দায়িত্বটা কার? দ্বিতীয় কথা, সম্প্রতি যে তদন্ত কমিশনের রিপোর্ট কিছুটা প্রকাশ্যে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যেসব তথ্য রেখেছেন, যা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে, তাতে আমরা জেনেছি যে মমতা ব্যানার্জি এই যে যারা মারা গেছেন তাদেরকে শহীদ আখ্যা দিয়ে প্রত্যেক বছর 21শে জুলাই উনি শহীদ দিবস পালন করতেন এবং আজও করছেন। কতজন লোক হয়েছে আজকের সমাবেশে জানি না,
কিন্তু উনি করে আসছেন। সেই মমতা ব্যানার্জি যখন সরকারে এলেন তখন উনি অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিশন বসিয়েছিলেন। কিসের জন্য? না, এই গুলি চালনার ঘটনার তদন্ত করার জন্য। আপনারা হয়তো শুনেছেন, শুনে অবাকও হয়েছেন। আজকে 2026 সাল, 2026 সালে 4 মে পর্যন্ত মমতা ব্যানার্জি জনগণের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারে আসীন ছিলেন। তো 2014 সাল আর আজ 2026 সাল, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন তাদের রিপোর্ট 2014 সালে সাবমিট করে দিয়েছিলেন, পেশ করেছিলেন তিনি সরকারের কাছে। আজকে 2026 সাল, মমতা ব্যানার্জি সরকার থেকে চলে গেছেন, কিন্তু 12 বছর ধরে সেই ওই কমিশনের কোনো সুপারিশ তিনি পালন করেননি। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির দলেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন যে এটার জন্য যদি কাউকে সবচেয়ে বেশি দায়ী করা যায় সেটা হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্র সচিব। মজার ব্যাপারটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্বরাষ্ট্র সচিব, তখনকার স্বরাষ্ট্র সচিব যিনি গুলি চালানোর সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকে নিজের দলে নিয়ে এসে উনি তাকে টিকিট দিয়েছিলেন বিধানসভার, তাকে বিধায়ক করেছিলেন এবং তাকে মন্ত্রী করেছিলেন। আর এদিকে প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ স্মরণের নামে নিন্দুকেরা বলে নিমভাত মোচ্ছব করেছেন। আসছি, সেই জায়গাতেই আসছি। 2014 সালে যে কমিশন রিপোর্ট দিয়েছে, সেই কমিশনের রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যে যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, মানে দেয়া হোক। আর যারা আহত তাদের প্রত্যেককে 5,000 টাকা করে ক্ষতিপূরণ দেয়া হোক। সাধে কি আর মানুষ এই সরকারটাকে কাটমানি সরকার বলে? কমিশন সুপারিশ করলেন 25 লাখ টাকা, আর শহীদদের পরিবারকে মমতা ব্যানার্জি সরকার কত করে দিয়েছিল? 2 লাখ টাকা। কোথায় গেল 23 লাখ টাকা? এই 23 লাখ টাকা প্রত্যেকটি শহীদ পিছু 13 জন ইন্টু 23 লাখ, এই টাকাটা কি হলো? কিছুই হয়নি। মমতা ব্যানার্জির খেয়াল মেটানোর জন্যে ওনার আমলে যেসব মেলা, খেলা, উৎসব এইসব করে যেভাবে টাকা ব্যয় করা হয়েছে, এই টাকাও সেভাবেই ব্যয় করা হয়েছে। সরকারি কর্মচারীদেরকে ডিএ দেওয়া হয়নি, উনি উদ্বোধন করছেন মেলার। আশাকর্মী তাদের যেটুকু বেতন পাওয়ার কথা সেই বেতন তারা পাচ্ছে না। আজকে এনএসকিউএফ টিচাররা তারা দুর্দশার মধ্যে আছে। অথচ মমতা ব্যানার্জি দেবীপক্ষ শুরু হওয়ার আগে থেকেই ফিতে কাটতে শুরু করে দিতেন। আর প্রশাসনিক সভার নাম করে কোটি কোটি টাকা ব্যয় করা হতো, যেখানে নামে প্রশাসনিক সভা, অথচ সেই এলাকায় যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি থাকতেন তাকে ডাকা হতো না। তাহলে শহীদদেরকে সম্মান দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? প্রথম শহীদদের পরিবারকে দেখতাম মঞ্চে,
পরবর্তীকালে দেখলাম তারা গৌণ হয়ে গেল। আর টালিগঞ্জের সেলিব্রিটিরা, গায়িকা, নায়িকা, গায়ক, নায়ক, পুরো শহীদ স্মরণের মঞ্চ ভরিয়ে দিতেন। আপনারা কল্পনা করতে পারেন শহীদদের স্মরণের জন্য যে সভা ডাকা হচ্ছে, সেই সভায় পাগলু ডান্স হচ্ছে? শহীদের পরিবারেরা না পেয়েছে কমিশনের সুপারিশ করা ক্ষতিপূরণ, আজও তারা বিচার পায়নি। এখন প্রশ্ন ওঠে সিপিএম এর ভূমিকা নিয়েও, তৎকালীন বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়ে, যেখানে কমিশনের রিপোর্ট একদম স্পষ্ট ভাষায় বলছে পুলিশ সেদিন যে গুলি চালিয়েছিল সেটা ছিল আননেসেসারি, প্রভোকেটিভ এবং আনজাস্টিফাইড। কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, উস্কানিমূলক এবং অন্যায়সঙ্গত। কমিশন এটাও বলেছে যে রাইটার্স বিল্ডিং রক্ষা করার জন্য গুলি চালানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ বিক্ষোভকারীরা ছিলেন রাইটার্স থেকে অনেক দূরে। আর পৃথিবীর কোনো জায়গায়, কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, আমি কমিউনিস্ট কান্ট্রিতে বলছি না, কমিউনিস্ট কান্ট্রিতে কি হয় না হয় আমরা কিছু জানি না, চীনে কি হচ্ছে তার খবর সেইটুকুই পাবো যেটুকু চীন সরকার প্রকাশ করতে চাইবে, এর বাইরে বাইরের জগৎ জানতে পারবে না। কাজেই কমিউনিস্ট শাসন যেসব রাষ্ট্রে আছে, আমি রাজ্যে বলছি না, রাষ্ট্রে আছে, সেসব জায়গায় কি হয় জানি না, কিন্তু ডেমোক্রেসিতে গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে রয়েছে, সেখানে বিক্ষোভকারীদের উপরে সরাসরি গুলি চালানোটা একেবারে লাস্ট রিসর্ট হিসেবে দেখা হয়। মবকে ডিসপার্স করার জন্যে পুলিশ ওয়েল ট্রেন্ড, কিভাবে জনতাকে ছত্রভঙ্গ করতে হয় এর ট্রেনিং পুলিশদের পুরো দস্তুর আছে। লাঠি চার্জ, টিয়ার গ্যাস চার্জ, আর অন্যান্য অনেক উপায় আছে, জলকামান রয়েছে, যেটা আমরা এই তো সাম্প্রতিক কিছুদিন আগে নবান্ন অভিযানের সময় দেখেছিলাম। এরকম বহু কৌশল আছে। সেটা না করে সরাসরি গুলি চালানো, এটা কিন্তু একটা বড় সড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় যে সিপিএম এখন বিরোধী দলে থাকা অবস্থায় গণতন্ত্রের কথা বলছে, সেই সিপিএম কি সরকারে থাকাকালীন আদৌ গণতন্ত্রে বিশ্বাস করত? সাদা থানের গল্প তো এখনো শোনা যায়, সেই গল্প এখনো মানুষ বলেনি। আর প্রশ্ন হচ্ছে আরেকটা, যে যদি রাইটার্স বিল্ডিং আক্রমণের মতো পরিস্থিতি হয় তাহলে তো সেই জায়গাতেই গুলি চলবে, কিন্তু কমিশনের রিপোর্ট অনুযায়ী শুধু ওই জায়গায় গুলি চলেনি, তার সঙ্গে সঙ্গে গুলি চলেছিল মেয়ো রোড, ডোরিনা ক্রসিং এবং মেট্রো সিনেমায়। কেন একাধিক জায়গায় গুলি চলল? কেন 12 জন প্রাণ হারালেন? কেন একজনের কোনো খোঁজ পাওয়া গেল না? আজকে আমরা তাই প্রশ্ন রাখতে চাই সিপিএম এর কাছে যে আপনারা প্রকৃতপক্ষে এই যে গণতন্ত্রের কথা বলে কচি কচি ছেলে মেয়েগুলোর মগজ ধোলাই করছেন, আপনারা কি বাস্তবে আদৌ গণতন্ত্রে বিশ্বাস করেন? তাহলে একটা গণতান্ত্রিক প্রতিবাদকে আপনারা এভাবে দমন করার চেষ্টা করেছিলেন কেন? সেই সময় তো পশ্চিমবঙ্গে ছিল বামফ্রন্ট সরকারের শাসন। কমিশন অবশ্যই কোনো একক রাজনৈতিক ব্যক্তিকে দায়ী করেনি। কমিশন বলেনি যে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দায়ী, কমিশন বলেনি সিপিএম এর অমুক নেতা দায়ী। বলতে পারে না কেন? কারণ সেই সময়ে বহু নথি পাওয়া যায়নি। গেল কোথায় নথিগুলো? কেন সরকারি নথি কমিশন পাবে না? তাহলে নথিগুলোকে গায়েব করে দেওয়া হয়েছে।
কমিশন যেমন সরাসরি কোনো নেতাকে দায়ী করেনি, তেমনি একই সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুতর ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। আজকে একটা সরকার এতদিন ধরে চলছে, রীতিমতো অভিজ্ঞতায় সমৃদ্ধ, সেই সরকার একটা বিক্ষোভ আটকানোর জন্যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারল না। কমিশনের ভাষায় গুরুতর ব্যর্থতা। গণতন্ত্রে সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে নাগরিকদের জীবন রক্ষা করা। আন্দোলন হবে, গণতন্ত্রে আন্দোলনের অবকাশ আছে, সেই আন্দোলনকে আটকানোর উপায় আছে, কিন্তু আন্দোলন দমন করতে গিয়ে গুলি চালানো কোনো গণতান্ত্রিক সরকারের পরিচয় হতে পারে না। যারা কম বয়সী এখন সিপিএম সমর্থক রয়েছে, তাদেরকে আমি বলবো ইতিহাসটা একটু পড়ো। কমিউনিজম এমন একটা ধারণা যেটা শুনতে অত্যন্ত ভালো, মাকাল ফল, দূরের থেকে দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু যখন তার প্র্যাকটিক্যাল প্রয়োগ হয় তার যে কি ভয়ঙ্কর পরিণাম হয়, সেটা এই 21শে জুলাইয়ের ঘটনাটা ছেড়েই দিলাম। তোমরা একটু ইতিহাসটা পড়বে। চীনের তিয়ানআনমেন স্কোয়ারে ছাত্র আন্দোলনকে কিভাবে ট্যাঙ্ক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তোমরা এখন উত্তর কোরিয়ার যিনি কমিউনিস্ট শাসক আছেন তার স্বেচ্ছাচারী জীবনযাত্রা, তার সম্বন্ধেও একটু খোঁজখবর নিও। কারণ আফটার অল আমি বিশ্বাস করি কম বয়সী যেসব ছেলেরা আছো তারা আর যাই হোক দেশটাকে ভালোবাসো। চিন্তা ভাবনা তোমাদের পৃথক হতেই পারে এবং তোমাদের রীতিমতো ব্রেন ওয়াশ করা হয়েছে। তোমরা নিজেরা পড়াশোনা করো, তাহলেই বুঝতে পারবে যে কমিউনিস্ট ইতিহাস মোটেই উজ্জ্বল নয়। এখানে সবচাইতে যেটা 21শে জুলাই 1993 যে ঘটনাটা ঘটেছিল, যে সবচাইতে উদ্বেগের বিষয় যেটা, সেটা হচ্ছে ওই তদন্তের সময় যেটা বলছিলাম যে কমিশন বহু গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট পায়নি। পুলিশের মধ্যে যে ওয়্যারলেস কমিউনিকেশন হয়েছে, ওয়্যারলেস বার্তা কমিশন পায়নি। প্রশাসনিক রেকর্ড কমিশন পায়নি। একটু আগে বলছিলাম না যে কোনো একক ব্যক্তিকে দায়ী করতে পারেনি কমিশন। না পারার কারণ হচ্ছে এটাই, যদি তথ্য তার কাছে না দেয়া হয়, যদি সে তথ্য না পায়, তাহলে আদালত কি করবে, কমিশন কি করবে? কারোরই কিছু করার নেই। তাই আমার প্রশ্ন, বামফ্রন্ট তৎকালীন সরকারে যারা ছিলেন এবং আজকে যারা সিপিএম কে সমর্থন করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমার প্রশ্ন তাদের কাছে যে কেন সেই নথি পাওয়া গেল না? কি এমন ছিল সেই সব ডকুমেন্টে যেটাকে ইতিহাসের সামনে আসতে দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর আজও বাংলার মানুষ পায়নি, কিন্তু উত্তর তো আপনাদের দিতেই হবে। এরপর আসা যাক কংগ্রেসের ভূমিকায়। সিপিএম এর শাসনকালে কংগ্রেস ছিল প্রধান বিরোধী দল। পরবর্তীকালে যদিও বিজেপি একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে এবং তার পরবর্তীকালে কংগ্রেস তৃণমূল কংগ্রেস মূল বিরোধী দলের ভূমিকাটা নেয়, কিন্তু দীর্ঘ সময় পশ্চিমবাংলায় বামফ্রন্টের শাসনকালে কংগ্রেস ছিল প্রধান বিরোধী দলের ভূমিকায়। তো সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন, হয়তো নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের পরিচয়টা ছিল তারা যুব কংগ্রেস কর্মী। তো তাহলে এখানে কংগ্রেসের ভূমিকাটা কি? তাদের এই যে যুব কর্মী 13 জন যাদেরকে শহীদ বলা হচ্ছে, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস কি করেছে? তৃণমূল কংগ্রেস যেমন প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে নিজের পলিটিক্যাল মাইলেজ বাড়ানোর জন্য,
লোকে বলে এই যুগে সাইনবোর্ডে পরিণত হওয়া পশ্চিমবঙ্গের কংগ্রেস, তারাও কিন্তু 21শে জুলাই পালন করে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য। কিন্তু জাতীয় স্তরে কংগ্রেস এবং সিপিএম এর যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু এর জন্যে কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের গুলি চালনায় ওই 13 জনের মৃত্যু হয়েছে বা 12 জনের মৃত্যু হয়েছে, সেই বামফ্রন্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়েছে কংগ্রেস। তাহলে সেই কংগ্রেসের অধিকার জন্মায় কি এই শহীদদের স্মরণ করার? হয়তো এই জন্যে শহীদ পরিবারের অধিকাংশই কংগ্রেসের প্রোগ্রামে যেত না, তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে যেত। তাতেও লাভ কিছু হয়নি। তবে বাংলার মানুষের কাছে আজ কংগ্রেসের এটা স্পষ্ট করা উচিত, গত 3 দশক অতিক্রান্ত হয়ে গেল এই যারা অকালে চলে গেল তাদের ন্যায় বিচারের জন্য তারা কি কি বাস্তব পদক্ষেপ নিয়েছে। শুধু স্মরণ সভা করলেই দায়িত্ব তো শেষ হয়ে যায় না। সত্য উদ্ঘাটন এবং বিচার প্রতিষ্ঠার জন্যে একটা ধারাবাহিক লড়াই করতে হয়। সেই ধারাবাহিক লড়াই কিন্তু কংগ্রেসের কাছ থেকে আমরা পাইনি। এরপর আসি তৃণমূলের কথায়। তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে 21শে জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। সম্প্রতি কয়েক বছর ওই যে বললাম শহীদ স্মরণ নাকি পিকনিক, এ বোঝা বড় দায়। প্রতি বছর বিশাল সমাবেশ হয়েছে, আবেগঘন বক্তৃতা হয়েছে, চিত্রতারকাদের নাচা গানা হয়েছে, অনেক প্রখ্যাত যারা বুদ্ধিজীবী নামে পরিচিত তারা মঞ্চ আলো করে বসেছেন, শহীদ স্মরণ হয়েছে নাচ গানের মাধ্যমে। কিন্তু একটা প্রশ্ন বাংলার মানুষ করতেই পারেন, যদি বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন 2014 সালে তাদের রেকমেন্ডেশন জমা দেন, তাহলে তারপরে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন সেই রিপোর্ট বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কেন পেশ করেননি? কেন সুপারিশগুলো কার্যকর হলো না? কেন এই ক্ষতিপূরণ 25 লাখ টাকা যেটা সুপারিশ করা হয়েছিল সেই ক্ষতিপূরণ কেন 2 লাখ টাকায় নামালেন? আপনার সরকারের তো জবাবদিহি করতেই হবে। আর সেই জন্যেই আপনি যখন শহীদ স্মরণের কথা বলেন বা তৃণমূল কংগ্রেস যখন শহীদ স্মরণের কথা বলে, তখন কুমিরের কান্না ছাড়া অন্য কিছু মনে হয়নি। যাদের নাম ভাঙিয়ে প্রতি বছর সভা করছেন আর সেই সভায় প্রচুর লোক জড়ো করে আপনি আপনার রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন, আপনি দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তাদেরকে বিচার দিতে পারলেন না। যারা দোষী ব্যক্তি তাদেরকে আদালতের কাঠগড়ায় আপনি আনতে পারলেন না। প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি কি আনতে পারলেন না, না আনলেন না? হয়তো এমনও হতে পারে যে নথিপত্রগুলো কমিশন পায়নি, সেই নথিপত্রগুলো পেলে আপনার অনেক কাছের মানুষও হয়তো ফেঁসে যেতেন। এমনও হতে পারে কেঁচো খুঁড়তে কেউটেও বেরিয়ে যেতে পারত। কারণ আমরা ভুলিনি, আপনি মন্ত্রী হওয়ার পর, কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর আপনি জ্যোতি বসুর কাছে গিয়ে প্রণাম করেছিলেন।
আমরা বলিনি সিপিএম এর প্রতিনিধি দলের সঙ্গে আপনাদের ফিশ ফ্রাই সৌজন্য। এদিকে মুখে সিপিএম আর কংগ্রেসকে দিয়ে বলানো হয়েছে তৃণমূল বিজেপি সেটিং। আসলে সেটিংটা হচ্ছে আপনাদের ওই ইন্ডিজোট যেটা আছে, সে ইন্ডিজোটের পরস্পরের পিঠ বাঁচানোর জন্য সেটিং। তো সেই জন্যেই আজকে 21শে জুলাইকে আপনি প্রহসনে পরিণত করেছেন। 21শে জুলাই শহীদদের পরিবার থেকে নিচে আর মঞ্চ আলো করে বসে থাকে আপনাকে যারা তোষামোদ করতে পারেন সেই সব সেলিব্রিটিরা। কিন্তু একটা কথা আছে, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, কেউ ছাড় পাবে না। খোকন সেন কুখ্যাত আসামি, পাওয়া গেল না, পুলিশ তাকে খুঁজে পায়নি, আদালত তার টিকি ছুঁতে পায়নি। খোকন সেনের শেষ পরিণতি যারা একটু খোঁজ খবর রাখেন, আমি সমঝদারোं के लिए इशारा ही काफी है, এর বেশি কিছু বলতে চাইছি না। ঈশ্বরের বা কর্মের যে মার, সে মার কিন্তু কাউকে রেহাই দেয়নি, কাউকে রেহাই দেয়নি, কাউকে রেহাই দেবে না। চৌঠা মের আগে, এবছর চৌঠা মের আগে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা নিজেরাও বুঝতে পারেননি যে তাদের এইরকম হাড়ির হাল হবে। একটা দল তো গণতন্ত্রের কণ্ঠ রোধ করে আজকে শূন্যে পরিণত হয়ে গেছিল, শূন্য থেকে কোন রকমে এক হয়েছে। আর আরেকটা দল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আর শূন্য থেকে এক হবে না, শূন্য থেকে মহাশূন্যে হারিয়ে যাবে। তাই যারা সিরিয়াস মানুষ তারা 21শে জুলাইকে আর কোনো গুরুত্ব দেন না। তবে একটা আশার আলো যেটা দেখা যাচ্ছে, যে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, উনি কিন্তু এই কমিশনের রিপোর্টকে বিধানসভায় পেশ করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট উনি বিধানসভায় পেশ করেছেন এবং উনি বলেছেন যে ওই শহীদদের পরিবাররা যদি এখনো আবেদন করেন তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন এবং বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন যে 25 লাখ টাকা করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিলেন, মমতা ব্যানার্জি দেয়নি, কিন্তু শুভেন্দু অধিকারী দেবেন যদি পরিবাররা চায়। আর এটুকু বিগত কয়েকদিনের রাজনৈতিক গতি প্রকৃতি দেখে যেটা মনে হচ্ছে, ক্রাইম ডাজ নট পে, এই প্রবাদ বাক্যটাকে এই নূতন সরকার আরেকবার প্রমাণ করবে। যে যত বড়ই তালেবর হও না কেন, পালাবার পথ নেই গোলাম হোসেন, এটা কিন্তু মনে রাখতেই হবে। আজকে জাতীয় রাজনীতির স্বার্থে কয়েকজন এমপিকে পদত্যাগ করিয়ে তাদেরকে দলে নিয়ে তাদেরকেই আবার এমপি করানো হচ্ছে। এটা হচ্ছে জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা। আর তৃণমূল দলটা ভেঙে তো আগে শুনেছিলাম 2 টুকরো হয়ে গেছে, এখন তো মনে হচ্ছে 3 টুকরো হয়ে গেছে। কারণ আজকে 21শে জুলাই সেলিব্রেশন হচ্ছে 4টে জায়গায়, একটা কংগ্রেস করছে, বাকি 3টেই তো তৃণমূল কংগ্রেস। তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি এখনো বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন, নাও হতে পারেন। আমার বিশ্বাস এটাই
মমতা ব্যানার্জি সরকারের আমলে যাবতীয় অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে তার মূলে আছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমার বিশ্বাস। এবং মমতা ব্যানার্জিও কম দায়ী নন বলে আমি মনে করি। সেই কারণে আমার যেটা মনে হয়েছে, বর্তমান সরকারের যেটা কৌশল, যে সবচাইতে বেশি দায়ী যারা, তাদের আগে দুর্বল করো। তাদেরকে যখন আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের জন্য কাঁদার একটা লোকও যেন না থাকে। সেই জন্যই হয়তো ঋতব্রত তৃণমূলদের প্রতি একটু নরম ভাব আপাতভাবে দেখানো হচ্ছে। কিন্তু এই সরকারটা একদিনের সরকার নয়, কমপক্ষে 5টা বছর তো চলবেই। অতএব অপেক্ষা করুন। 21শে জুলাইয়ের যারা দোষী ব্যক্তি, তাদের ব্যবস্থা তো হবেই। যারা প্রভোগ করেছিলেন, উস্কানি দিয়েছিলেন, এবং গুলি চালানোটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে অন্যায়ভাবে গুলি যারা চালিয়েছিলেন, যারা চালানোর অর্ডার দিয়েছিলেন, যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদেরকে প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় আনবে বর্তমান সরকার, এই বিশ্বাস আমার আছে। ভগবান কা ঘর দের হ্যায় লেকিন অন্ধের নেই। বিচার পেতে হয়তো একটু দেরি হবে। আমাদের দেশের সিস্টেম ঠিক সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়ার পক্ষে কতটা কার্যকর, এটা নিয়ে দু একজনের মনে, আমাদের মতো 2-4 জনের মনে সন্দেহ থাকলেও এটা অন্তত বিশ্বাস করি যে শেষ বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। আর সেই বিচারটা যদি বর্তমান সরকার না দিতে পারে, তাহলে দেবে উপরওয়ালা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। যারা মন দিয়ে এই আমার ভিডিওটি শুনলেন, আপনারা অতি অবশ্যই মতামত জানাবেন। হতে পারে আমার কোথাও কোনো যুক্তিতে ভুল থাকতে পারে, আমার কোনো কথা যুক্তিসঙ্গত কারণে আপনাদের অপছন্দ হতে পারে। একদম নিশ্চিন্তে আপনারা খোলা মনে আপনাদের মতামত জানাবেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।